আসসালামু আলাইকুম। বাংলা ভাষার রীতি ও এর বিভাজন এর আলোচনার তৃতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। এই তৃতীয় পর্বে আমরা অনুশীলনীর কিছু প্রশ্নের সমাধান করব। আমরা পূর্ববর্তী দুইটি পর্বে ভাষার লেখ্য রীতি এবং কথ্য রীতি নিয়ে আলোচনা করেছি। এখন সেই আলোচনার ভিত্তিতে এই প্রশ্নগুলো সমাধান করব। আসো তাহলে শুরু করি। এখানে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দেব। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। আমরা এটাকে টিক চিহ্ন দিলাম। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরু থেকে। এখানে দেখো উনিশ শতকের সূচনায় এই গদ্য রীতির সাধু রীতির জন্ম দেয়। অর্থাৎ 19 শতকের সূচনাতে যা সাধু রীতির জন্ম দিয়েছে এটাই হলো গদ্য রীতি। আমরা এটাই টিক চিহ্ন দেব। 3 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? করিল, করেছে, করত, করলাম। এখানে করিল এটা হলো সাধু রীতির ক্রিয়াপদ। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ার রূপ দীর্ঘ, বিশেষ্যের আধিক্য, অনুসর্গ হ্রস্বতর, সর্বনাম হ্রস্বতর। এখানে ক্রিয়ার রূপ দীর্ঘ, এটা হলো সাধু রীতির বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্নটি হলো বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? বরেন্দ্রী, রাঢ়ী, কামরূপী, পূর্বী। আমরা দেখি এখানে আমরা যে প্রশ্নটি সমাধান করব, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? এটি অবশ্যই কথ্য রূপের ভাষার কথ্য রূপের মধ্যে আমরা পড়েছি। এখানে লক্ষ্য করো, এই যে রংপুর অঞ্চল, বাংলাদেশের রংপুর অঞ্চলে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, এটা হলো এই কামরূপী উপভাষার। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব কামরূপী। কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশের রংপুর অঞ্চলে। তাহলে এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাকযন্ত্র নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।